ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের সব সিটি মেয়রকে অপসারণ সরানো হয়েছে উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ছাত্র জনতার চাহিদার প্রতিফলন। উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে। আনিসুল পলক সহ 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 এমপির সম্পদ বেড়েছে কয়েক হাজার শতাংশ, যাচাই করে তদন্তে নামার কথা বলছে দুদক। মিরপুরে নবম শ্রেণীর শিক্ষার্থী হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা, আসামি করা হয়েছে 14 দলের নেতাদেরও। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল, এর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গেছে দেশ, বললেন অ্যাটর্নি। হত্যা চেষ্টার অভিযোগে 2 আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা, শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানার ইন্সপেক্টর সাময়িক বরখাস্ত। চাকরি স্থায়ীকরণ বঞ্চনার অবসান সহ নানা ইস্যুতে রাজধানীর বিভিন্ন সড়কে নামছেন এত বছর নীরব থাকা অনেকে, তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, ভোগান্তি। পর্যালোচনা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য নেওয়া প্রকল্প, উপদেষ্টা জানালেন দায়িত্বশীলরা নিরুদ্দেশ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলো চালু করাই চ্যালেঞ্জ। গণঅভ্যুত্থান ব্যর্থ করতে দিল্লিতে বসে ষড়যন্ত্র হচ্ছে, জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল, পাচারকৃত অর্থ ফেরাতে ইইউর সহযোগিতা কামনা। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। অপসারণ করা হয়েছে সব সিটি, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র, চেয়ারম্যানদের। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নিয়োগ দিয়েছে প্রশাসকও। এলজিআরডি উপদেষ্টা জানিয়েছেন জনপ্রতিনিধিদের উপস্থিতি অনুপস্থিতি নয়, ছাত্র জনতার চাহিদা অনুযায়ী অপসারণের সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি জানান না, আপাতত সরানো হচ্ছে না ইউপি চেয়ারম্যান এবং সিটি ও পৌরসভার কাউন্সিলরদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার অপসারিত হলেন সিটি, পৌরসভা, জেলা, উপজেলার চেয়ারম্যান, মেয়ররা। যদিও তাদের প্রায় সবাই পলাতক কিংবা আত্মগোপনে আছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হওয়া সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী 4 স্তরের জনপ্রতিনিধিদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সে অনুযায়ী ঢাকার 2 সিটি সহ 12 সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণে এলজিআরডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ শের আলী ও উত্তরে মাহমুদ হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি 10 সিটির দায়িত্ব পেয়েছেন এলজিআরডি মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিব সহ বিভাগীয় কমিশনাররা। একইভাবে 60 জেলা, 493 উপজেলা ও 330 পৌরসভার মেয়র ও চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের স্থলে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ডিসি, ইওনো ও এসিল্যান্ডরা। একটা হচ্ছে রিমুভাল, আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর। উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ আর সিটি কর্পোরেশন এগুলিতে নতুন করে প্রশাসক দেওয়া হয়েছে। অনুপস্থিতিটা এখানে বড় ফ্যাক্টর না। এলজিআরডি উপদেষ্টা বলছেন, আপাতত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং সিটি ও পৌরসভার কাউন্সিলরদের অপসারণের কোনো সিদ্ধান্ত নেই। ইউনিয়ন পরিষদ আমরা এই মুহূর্তে হাত দিচ্ছি না, যাচাই বাছাই করে দেখা যায় যে সেখানে কার্যক্রম কীরকম আছে। যদি পরবর্তীকালে কোনো সময় প্রয়োজন হয়, প্রয়োজনের তাগিদে যদি কোনো পদক্ষেপ নিতে হয় সেটা সেভাবে নেওয়া হবে। কাউন্সিলরদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি যে যদি অ্যাডমিনিস্ট্রেটর থাকে কাউন্সিলররা কি দায়িত্ব পালন করবেন কি করবেন না, এটা এখন তাদের ব্যাপার আর কি। প্রশাসক দিয়ে কতদিন চলবে সিটি, পৌরসভা, জেলা, উপজেলা পরিষদ, এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এক্ষেত্রে কত সময় লাগবে তা এখনই বলা যাবে না। শিগগিরটাও তো আবার কোয়ালিফাইড, এটা কালকেও শীঘ্রই হতে পারে, 1 ঘন্টা পরও শীঘ্রই হতে পারে, আবার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে হতে পারে। ইট অল ডিপেন্ডস ইন দ্য ফিউচার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সেজন্য তো আগে
বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ৪১ জন মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে এরই মধ্যে ৩ জন পরিচালকের নেতৃত্বে আলাদা টিম গঠন করা হয়েছে। দুদক সচিব জানান, দুর্নীতির অভিযোগ পেয়েছি, অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে। দুদক জানায়, সাবেক মন্ত্রীদের মধ্যে আছেন আনিসুল হক, টিপু মুন্সি, নসরুল হামিদ, হাসান মাহমুদ, সাধনচন্দ্র মজুমদার, ডক্টর দীপু মনি, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নফেল, হাসানুল হক ইনু। এছাড়া সাবেক এমপিদের মধ্যে আছেন শেখ হেলাল উদ্দিন, শেখ আফিল উদ্দিন, কাজী নাবিল আহমেদ, কুজেন্দ্রলাল ত্রিপুরা, মেহের আফরোজ চুমকি, স্বপন ভট্টাচার্য, আনোয়ার হোসেন মঞ্জু, আবু সাঈদ আল মাহমুদ স্বপন। গতকাল দুদক চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, গত 15 বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো আয় বেড়েছে, কারো বেড়েছে স্থাবর অস্থাবর সম্পদ। এক্ষেত্রে সর্বনিম্ন হার 100 গুণ থেকে কয়েক হাজার গুণ পর্যন্ত। দুই একজন মন্ত্রী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সেটা ক্রিমিনাল অফেন্সের কারণে, কিন্তু তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি এবং দুর্নীতি দমন তাদের প্রক্রিয়া হলো, তারা প্রত্যেক এই যাদের দুর্নীতির অভিযোগ আছে প্রত্যেকের জন্য ফাইল খুলবে এবং অনুসন্ধান টিম গঠন করবে, অনুসন্ধান করবে। শেখ হাসিনা সহ 14 দলীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আন্দোলন চলা অবস্থায় 4 আগস্ট পুলিশের গুলিতে ঢাকার মিরপুরে নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভির মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 3টি মামলা হলো ট্রাইব্যুনালে। কোটা সংস্কারের দাবি আদায়ে 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ডাক দেয়। এই আহ্বানে সাড়া দিয়ে দেশ জুড়ে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। পরবর্তীতে তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমনে পুলিশের গুলিতে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নিয়ে 4 আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। 4-5 জন ছেলে এসে জোরে জোরে ডাকাডাকি করতেছে, আলবির আব্বু আছে, আলবির আম্মু আছে, আলবি অসুস্থ। এরপরে আমি নিচে গিয়ে দেখলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ এবং সে দুনিয়াতে নেই। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আলভির পরিবারের পক্ষে অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন। এই অভিযোগটি আমরা দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর ধারা 3-এর 2 এবং 4-এর 1-2-এর অধীনে। এই ধারা অনুযায়ী যেই গুলিবর্ষণ হয়েছে, যেভাবে সমূলে অথবা আংশিকভাবে নির্মূল করার জন্য এই ছাত্র জনতাকে লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ করা হয়েছে পরিকল্পিতভাবে সকলের অংশগ্রহণে, এটিকে আমরা বলছি এটি একটি গণহত্যা এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনা ছাড়াও রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ 27 জনকে মামলায় আসামি করা হয়েছে। একই সাথে সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে অভিযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সহ 14 দলীয় মহাজোটকেও আমরা এখানে আসামি হিসেবে সম্পৃক্ত করেছি, কারণ তাদের সকলের যৌথ মিটিংয়ের মাধ্যমে সম্পৃক্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ম্যাসাকারটি চালানো হয়েছে, এই গণহত্যাটি চালানো হয়েছে। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে আপত্তি থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার কাজ সুষ্ঠু হবে বলে প্রত্যাশার কথা জানান আইনজীবী। ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানে উন্নীত হয়, সেইভাবে তাকে যেন ঢেলে সাজানো হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় দেশ, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচনগুলো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়।
1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে, যে নির্বাচনগুলো দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আনা হয় সংবিধানের ৫৫ সংশোধনী। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনা হয়। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী। সোমবার ৫৫ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ৮ সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী সংবিধানের অনেকগুলো বিষয়ের পরিবর্তন করে, তার মধ্যে একটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা সেটা বাতিল করা হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো, কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। অ্যাটর্নি জেনারেল বলছেন, পঞ্চদশ সংশোধনী দেশকে গণতন্ত্রহীনতার দিকে নিয়ে যায়, সুগম হয় ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথ। হাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে সংশোধনীটি এনেছিল শেখ হাসিনা সরকার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4টা নির্বাচন হয়েছে। এই 4টা নির্বাচনে যারা ক্ষমতা ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছিল যারা ক্ষমতা ছিল তারাই ফিরে এসছে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশাবাদ আইনজীবীদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীর মুখ চেপে ধরা শাহবাগ থানায় কর্মরত সেই পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বৈষম্য বিরোধী ব্যানারে নানান দাবিতে এখনও রাজপথে মানুষ। বিভিন্ন সংগঠন, সংস্থা, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন মোড় অবরোধ সহ চলছে নানা কর্মসূচি। যানজট দেখা দিচ্ছে রাস্তায়, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে অনেক বেশি। 15 বছরের নানা বঞ্চনা, বৈষম্য অবসানে নতুন সরকারের কাছে জনগণের নানান দাবি। গেল কদিন ধরেই বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন অনেকেই। কোথাও মানববন্ধন করতে গিয়েও হয়ে যাচ্ছে সমাবেশ। দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ সহ নানা ইস্যুতে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ঘেরাও আর অবস্থান কর্মসূচি। কোথাও দেখা যায় সড়কের একটি অংশ বন্ধ করে হচ্ছে সমাবেশ। এসবের প্রভাব পড়ছে মূল সড়কে। যানজট লেগেই আছে রাজধানী জুড়ে। জরুরি কাজে বের হওয়া নগরবাসী ক্ষুব্ধ, কেউ হেঁটেই যাচ্ছেন গন্তব্যস্থলে। নিজের কাজগুলো ঠিকঠাক সব সময় মতো করতে পারতেছি না, এটা আমরা খুব বিরক্ত ফিল করতেছি। যেখানে আমরা আগে 2 থেকে 3 মিনিটের একটা সিগনালে অপেক্ষা করতাম, সেখানে এখন দেখা যাচ্ছে যে আধা ঘন্টা 40 মিনিট, ইভেন 1 ঘন্টাও থাকতে হচ্ছে। যারা মধ্যবিত্ত বা চাকরি করি, আমাদের সারা জীবনে সাফার করে দেব। আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টা লেগে যায় বা 2 ঘন্টা লেগে যায়। আমাদের রিক্সা চালানে যে অবস্থা হইতেছে তা শুধু আমরাই জানি, আর আমাদের আল্লাহ জানে। আজ 15 দিন যাবত বাড়িতে কোনো টাকাই পয়সা দিতে পারি না। দাবি আদায়ের আন্দোলনকে যৌক্তিক বলছেন অনেকেই। তবে বিভিন্ন কর্মসূচি দেওয়ার সময় সাধারণ জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। সাফারিংস তো আছে, কিন্তু এই সাফারিংসটার মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। উই হ্যাভ টু টেক ইট অ্যাজ ইট আওয়ার ওন। এটা যদি মধ্যে দিয়ে না যাই তাহলে তো আমরা যে গণতন্ত্রের কথাটা বলতেছি আমরা, সেটা তো পূরণ হবে। যে কোনো একটাই জায়গায় নির্ধারিতভাবে তারা মিছিল মিটিং করুক, আমাদের কোনো সমস্যা নাই। নতুন সরকার গঠন হয়েছে, তো এই সরকারের একটু ধাতস্থ হতে সময় লাগবে। তো আমাদের উচিত যে এখনই এরকম আন্দোলন ছোটোখাটো সব জায়গায় না করে কিছুদিন টাইম দিয়ে আমরা। যানজট সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশও। স্বাভাবিকভাবে আমাদের ভেহিকেলের সংখ্যা অনেক বেশি,
আর তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল বা বিভিন্ন ধরনের প্রতিরোধ বা অবরোধ করার কারণে আমাদের মানে গাড়ি চলাচলে কিছুটা হিমশিম খাওয়া লাগতেছে, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। আন্দোলন বা কর্মসূচি যাই হোক, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। যাপিত জীবনে ব্যাঘাত না ঘটিয়ে কর্মসূচি দেওয়ার পরামর্শ নগরবাসীর। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ব্রিটেনে আশ্রয় দেওয়ার বিরোধিতা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ সরকারের আশ্রয় দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে রূপা হকের লেখা এক নিবন্ধ প্রকাশিত হয়, সেখানে এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিকভাবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি উঠেছে। নিবন্ধে রূপা বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে বিচারের মুখোমুখি করার পক্ষে, তাই তাকে ব্রিটেনে আশ্রয় নেওয়া অনুচিত। দলীয় লেজুর ভিত্তিক ও দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে হয় এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। সেখানে শিক্ষার্থীরা বলেন, কেউ লেজুর ভিত্তিক রাজনীতি করতে চাইলে লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। কোনো ছাত্র সংগঠন হল দখল করুক, সেটা ছাত্ররা চায় না বলেও জানান তারা। কেউ বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের চিন্তা করলে তাদেরকে ছাত্ররা প্রত্যাখ্যান করবে বলেও জানানো হয়। শিক্ষার্থীরা বলেন, যারা রাজনীতি করতে চায় তাদের ছাত্র সংসদের রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আসতে হবে বলেও জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে এক প্রকার পলিটিক্যাল স্লেভারির মধ্যে দিয়ে যেতে হয়েছে। শিক্ষার্থীদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না, মত প্রকাশের কোনো অধিকার ছিল না। একজন শিক্ষার্থীর যেই মানবিক মর্যাদা প্রয়োজন, সেই মানবিক মর্যাদা ছিল না। আওয়ামী লীগ সরকার চলে গিয়েছে বা ছাত্রলীগ চলে গিয়েছে, তার মানে এরকম না যে এই যে রাজনীতির যে নোংরা খেলাটা, এটা হচ্ছে পুরোপুরি নির্মূল হয়ে গেছে। এটা কিন্তু হয়নি। আর কবে হবে এইটা আমরা জানি না, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই যে আমরা এই দখলদারিত্বের ছাত্র রাজনীতি এটাকে নির্মূল করেই ছাড়ব। উন্নয়ন প্রকল্প নিয়ে রীতিমতো বিশৃঙ্খল অবস্থা। কর্মকর্তাদের দক্ষতা আর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তো আছেই। এসব সমাধান না করে একের পর এক প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয় আর রাজনীতিবিদরা। তাই অপচয় ঠেকানো যায়নি, এমন পর্যবেক্ষণ নতুন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। জানালেন, একনেকের আগে সব প্রকল্প আবার পর্যালোচনা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের 11 দিনে পরিকল্পনা উপদেষ্টা বদলালো দুইবার। এবার দায়িত্বে অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সোমবার দপ্তরে প্রথম এসেই তলব করেন সব বিভাগের কর্মকর্তাদের। বৈঠক করেন লম্বা সময়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। জানান, প্রয়োজন যাচাই না করেই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এতদিন, অথচ ছাড় করা যায়নি বিদেশ থেকে প্রতিশ্রুত ঋণের বড় অংশ। নিজেদের নির্বাচনী এলাকার জন্য অসংখ্য প্রকল্প, এখনও যে প্রকল্পগুলো আছে বা একনেকে যাওয়ার অপেক্ষায়, এগুলোকে আবার বলছি আমরা আবার স্ক্রুটিনি করতে হবে, কারণ যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এইটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। জানান, পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, সেটি সমাধানে দ্রুত উদ্যোগ আসবে। এগুলো সম্বন্ধে আমি আসলে সবই জানি, বহুদিন ধরে তো কাজ করেছি, কিন্তু এখন সরাসরিভাবে আমি এগুলো একটু দেখে কোথায় এগুলোতে ত্রুটি বিচ্যুতি হচ্ছে, কোনগুলো দক্ষতার অভাবে, পরিসংখ্যানগত দক্ষতার অভাবে হচ্ছে সেটা আছে, আর কোনগুলো ইচ্ছাকৃতভাবে ত্রুটি হচ্ছে, সেই দুটোই দেখতে চেষ্টা করব। এ সময় শিক্ষা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু করাই এখন মূল চ্যালেঞ্জ। সবগুলো বিশ্ববিদ্যালয়কে চালু করাতে একটা বিরাট সমস্যা, কারণ এগুলো সবই অভিভাবকহীন। এগুলোতে প্রথম জন নাই, দ্বিতীয় জন নাই, তৃতীয় জন নাই, চতুর্থ জন নাই। কাজেই কাকে দিয়ে চালানো হবে বিরাট সংখ্যা, কিন্তু এই সম্বন্ধে আমি এখানে বলতে চাই না। পরিকল্পনা উপদেষ্টা জানান, শুধু জিডিপি না, কর্মসংস্থান তৈরিতে বাড়তি মনোযোগ দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয়, বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দায়িত্ব নেওয়ার পর সকালে প্রথম দিন রেলপথ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। রেলের সোনার হরিণ টিকেটিংয়ের ক্ষেত্রে জোরদার করা হবে তদারকি।
দূরপাল্লায় ট্রেন যাত্রা সাধারণ মানুষের কাছে বরাবরই আরামদায়ক, তাই সবার আগে রেলের টিকিটের খোঁজ করেন সবাই। কিন্তু হায়, টিকিট তো সোনার হরিণ। সেই রেলের দায়িত্ব নিয়েই মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রথম বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বৈঠক শেষে জানান, এখন থেকে পরিসংখ্যান নয়, সেবার বিবেচনায় হবে রেলের মূল্যায়ন। পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা হবে না। এটা একটা রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে। আরেকটা হচ্ছে যে রেলের জমি নিয়ে নয়ছয় হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে। রেলের টিকিটিংয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও আশ্বাস দেন উপদেষ্টা। জানান, বিভিন্ন সময়ে টিকিট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। চক্র আছে যারা রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ যে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, মানে সব রেজাল্ট হয়তো একসঙ্গে পাওয়া যাবে না, কিন্তু আমি তো আশা করবো যে অ্যাটলিস্ট আজকে থেকে ওনারা এটাতে কাজ শুরু করবেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ব্যয় সংকোচন নীতি মানতে হবে এবং দুর্নীতি ঠেকাতে হবে মূল জায়গা থেকে, তবেই অন্য অঙ্গগুলো এই সুযোগ পাবে না। আমি সম্পত্তির হিসাবটা দিয়ে নিই, তারপরে অবশ্যই চাই। ফারহানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। না সেটা তো বটে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক ফ্যাসিবাদের বদলে অন্য কোনো ফ্যাসিবাদ চায় না বিএনপি। এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, সাম্য আর ন্যায় বিচার নিশ্চিত করে নতুন বাংলাদেশ গঠন করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো প্রতিবন্ধকতা ছাড়া রাজধানীর চন্দ্রিমা উদ্যানে কর্মসূচি করল বিএনপি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্ভর দলটি তাই স্বতঃস্ফূর্ত দেখা গেছে বিএনপির সব পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। আমাদের এই ছেলেদের, আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদেরকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করে দিতে। এ কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। দলের দায়িত্বশীল নেতারা জানান, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করা হবে, তবে বিএনপি আপোষহীন থাকবে গণতন্ত্রের প্রশ্নে। এই শান্ত পরিবেশে আমাদেরকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আরো সংগঠিত হওয়ার চেষ্টা, এটাই হোক আজকের দিনের কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ৬টি ব্যাংকের উপর ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না, নবায়ন করা যাবে না আগের ঋণও। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। ৫ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর ও এসএলআর ধরে রাখতে হিমশিম খাচ্ছে। চলতি হিসাবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। নামে বেনামে ঋণ নিয়ে এই ব্যাংকগুলো সংকটে পড়েছে। বেঁচে আছেন রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদে ঝুলে থাকা গুলিবিদ্ধ আমির। যদিও 2 পা ভর্তি গুলির ক্ষত, মেরাদিয়ার ছোট্ট এক ঘরে শুয়ে সেরে ওঠার অপেক্ষায় জীবনের কঠিনতম সময় দেখা 18 বছরের আমির।
গুলিবিদ্ধ যুবকের বেঁচে ফেরার সেই অবিশ্বাস্য গল্পটা জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। ছবি তুলেছেন নাহিদ হোসেন। আটকে উঠেছিল সবাই, ওঠারই কথা। পুলিশের মুহুর্মুহু গুলি থেকে বাঁচতে প্রাণান্ত চেষ্টা ছিল তার। এমনকি নির্মাণাধীন ভবনের ছাদে লুকিয়েও গুলি থেকে রক্ষা হয়নি তার। 19 জুলাই উত্তাল ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ এই যুবক আমির হোসেন। মেরাদিয়ায় বসবাস করা এই সাহসী আমির কাজ করেন কফি শপে। বলছিলেন ভয়াবহ সেই স্মৃতি। বাসায় ফিরতেছিলাম, তারপর হঠাৎ করে আর কি গ্যাঞ্জামের মাঝখানে ঘুরে যায়। রাস্তা ওঠার পরে আর কি দুই সাইডে বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি আসতেছিল। সেই ভয়ে যায় আর কি আমি ছাদের উপর উঠছিলাম, বিল্ডিংয়ের ছাদের উপরে। ওঠার পর তারপরে মনে করেন পুলিশ আমার পিছনে আর কি দৌড়াই গেছেন, যাই বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে আর কি ঝুলেছিলাম। তারপর উপর থেকে গুলি করতেছে আর ভয় দেখাইতেছে যেন জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, আরেকটা পুলিশ আর কি 3 তলায় যে আমাকে গুলি করছে পায়ে। এখনও সেই বিভৎসতার ছাপ তার চোখে মুখে। বলছিলেন 6 রাউন্ড গুলি করা হয়েছিল তাকে। যে সময় গুলি করতেছে আমার, সেই সময় আমার শরীর হাত পা আর কি সব অবস্থা হয়ে গেছে যে আমি আর বাইচা ফিরতে পারবো না। তারপরও 3 ঘন্টা ছটফট করতেছি, তারপরে আর কি পানি করে চিৎকার করতেছি, পরে যে বাইরে গিয়ে আমাকে উদ্ধার করছিল। আমিরের বয়স সবে 18 পেরিয়েছে, যদিও তাকে ধরতে হয়েছে সংসারের হাল। এখনও এক বুক স্বপ্ন আর আশা নিয়ে বেঁচে থাকা তার। 2 ভাই কাজ করতাম, এখান থেকে আর কিছু আমার বোনের জন্য জমাইতাম, সেই টাকা দিয়ে আর কি অনেক চিকিৎসা চলতেছে। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন মাহারা আমির। স্বাভাবিক জীবনে ফিরতে দরকার আন্তরিক সহযোগিতা। সংসারে এখন আগে কিছু টাকা জমাইছিলাম আমার ভাইজিরে বিয়ে দেওয়ার জন্য, ওই টাকা দিয়ে চিকিৎসা চালাইতেছি, সংসারে কিছু খরচা করতেছি। অর্থহীন খুবই খারাপ, আমি জানি। আমার জানা সত্ত্বে এত পয়সা করি নাই, মা নাই। এই যে নির্মাণাধীন যে ভবন, এই ভবনের 4 তলায় 19 জুলাই বিকেলে আশ্রয় নিয়েছিলেন আমির হোসেন। পুলিশ তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় আমির 3 ঘন্টা ওই ভবনে পড়েছিলেন। পরে একজন পথচারী তাকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসেন। আমি ওনাকে আস্তে আস্তে কাঁধে উঠাই, দেখি যে উনি চোখ মুখ বন্ধ করে দিয়েছে, উনি মারা যাচ্ছে। আমি ওনার গালের মধ্যে থাপুর দিয়ে যেন অ্যাটলিস্ট একটা কি হইলে ব্যথা পাইলে উনি যেন চোখটা অন্তত খোলা রাখে। তো আমি কাঁধে উঠাইয়া আমি কোনো রকম যে 3 তলা থেকে 2 তলায় নামাইছি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। তাদের দাবি, শেখ হাসিনা সরকার পতনের দিন টেলিভিশন ভবনে ভাঙচুরের ফলে নিরাপত্তা ঝুঁকিতে আছে তাদের 75% বিনিয়োগের প্রতিষ্ঠানটি। তবে সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের আইনজীবী বলছেন, হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যাবেন তারা। শেখ হাসিনা সরকার পতনের পর হামলা ভাঙচুর হয় সময় টেলিভিশন অফিসে। সম্প্রচার বন্ধ থাকে 22 ঘন্টা। সময় মিডিয়া লিমিটেডে 75% বিনিয়োগ একটি শিল্প গোষ্ঠীর। তাদের পক্ষে সময় টিভির সম্প্রচার 7 দিন বন্ধ চেয়ে হাইকোর্টের বেঞ্চে আবেদন করেন পরিচালক শম্পা রহমান। সোমবার বিচারপতি নাইমা হায়দারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে শম্পা রহমানের পক্ষে আদেশ দেন। আজকে থেকে 7 দিন। এখন আজকে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা হয়, যদি কারোর প্রাণ নাশ হয়, তবে তার দায় দায়িত্ব কে নেবে? সেই জন্যে, এবং যে সম্পত্তি নষ্ট হয়, কারণ এখানে 75% থেকে 80%-এর মতো বা 75-এর মতো শেয়ার হোল্ডিং সময় টিভিতে, যাকে আমরা রিপ্রেজেন্ট করছি। সময় টেলিভিশন নিজে এসে মামলা করেছে। এর আগে 14 আগস্ট আরেকটি বেঞ্চে রিট করেছিলেন সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের। দীর্ঘ যুক্তি তর্ক শেষে ওই রিটের পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করেন আদালত। আহমেদ জুবায়েরের আইনজীবী বলছেন, এক বেঞ্চে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে রিট করা হয়েছে আরেক বেঞ্চে। আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করবেন তারা। তারা হলো সিডি গ্রুপ, একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগের ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা ইয়েতে 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়।
এটা তো কোনো যুক্তি হলো না। তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাব আমরা। যদিও সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী বলেছেন কোনো কিছু গোপন করা হয়নি, দুটি আবেদনের বিষয়বস্তু ভিন্ন। আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর। যে অর্ডারটা নিয়েছে সে সাপ্রেশন অফ ফ্যাক্ট, সেটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং ইট ইজ নট এ সাপ্রেশন অফ ফ্যাক্ট। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেড কমপ্লেক্সে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে একদল লোক স্লোগান দিয়ে কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় কমপ্লেক্সের সামনে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, দ্য সান, টি স্পোর্টস, দ্য ডেইলি সান, টি স্পোর্টস, বাংলা নিউজ 24 এবং রেডিও ক্যাপিটালের অফিস রয়েছে। এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এর আগে দলটির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন একটি চিঠি দেয়। সে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরে 2023 সালের 31 আগস্ট রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ তথা এবি পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দলটির আহ্বায়কের করা রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। সেই আদেশটিকে সংবিধান পরিপন্থী, অবৈধ, খামখেয়ালিপূর্ণ এবং ন্যায় বিচারের পরিপন্থী হয়েছিল। এই মর্মে তাদের সেই সিদ্ধান্তটিকে অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে আদালত বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। লঘুচাপের কারণে বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা নগরী সহ কয়েকটি স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। এতে চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। অবিরাম বর্ষণে ডুবেছে সড়ক। বরাবরের মতোই বন্দরনগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট সহ নিচু এলাকা তলিয়েছে বৃষ্টির পানিতে। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। সড়ক জলমগ্ন থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলের শিক্ষার্থীরা। যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের। গাড়ি বন্ধ হয়ে গিয়ে গাড়ি চালাতে পারতেছি না, মনে করেন গাড়ি স্টার্ট হয় না, আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে। এখন আমরা কি করতে পারি? এখানে কোনো কাজ কিছু চলতেছে না। সিটি কর্পোরেশন এটা অবশ্যই দায়ী। তা আমরা চাই এটা অতি দ্রুত যাতে এর একটা মানে সমাধান করার জন্য। থেমে থেমে মাঝারি বৃষ্টি হয় বরিশালে। এতে নগরীর বগুড়া রোড, নবগ্রাম রোড, বটতলা সহ নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। চলাচলে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করছেন নগরবাসী। সামনে দোকান খুলতে পারতেছেন, দোকানের শাটার পর্যন্ত তলাই গেছে। সাবেক মেয়র ছিল, সেও বলছে যে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই মেয়রও বলছে ঠিক হয়ে যাবে। এখানে মন্ত্রী ছিল, সেও বলছে এটা সমাধান করবে, কিন্তু কই আমাদের জনগণের তো দুর্ভোগ লাঘব হয়নি। ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় থেকে রানীরবাজার সড়ক, বিসিক শিল্পনগরী, ঠাকুরপাড়া সহ বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়ে। প্রয়োজনে যারা ঘর থেকে বের হন তাদের পোহাতে হয় চরম ভোগান্তি। গাড়ি এদিকে আসতে পারতেছে না, যার জন্য আমাদেরকে অনেক আগে নামা গেছে। এখন আমরা ভিড়ে ভিড়ে আমাদের গন্তব্যস্থলে যাইতে হইতেছে। রেলিদের অসুবিধা, রাস্তাঘাট পানি ছাড়া কোনো জায়গা নেই। কক্সবাজারেও নিম্নাঞ্চল জলবদ্ধ হয়ে পড়ে ভারী বৃষ্টিতে। পাহাড় ধসের শঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। মৌসুমী লঘুচাপের কারণে উপকূলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।